হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এনবিইউ ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে থার্ড সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের হিউম্যান রাইটসের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে তোমাদের আজকের আলোচনার বিষয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যে আমাদের কাছে যে কোশ্চেনটা আমরা দেখে নিব সেটা হলো উপেন্দ্র বক্সী মানবাধিকারকে কি হিসেবে অভিহিত করেছেন। ঠিক আছে, উপেন্দ্র বক্সী মানবাধিকারকে কি হিসেবে চিহ্নিত করেছেন বা অভিহিত করেছেন। তো এখানে যে আমাদের সঠিক অ্যান্সারটা হলো মনুষ্য প্রজাতির অধিকার। ঠিক আছে, মনুষ্য প্রজাতির অধিকার হিসেবে তিনি চিহ্নিত করেছেন। ঠিক আছে, দ্বিতীয় নম্বরে যে কোশ্চেনটা রয়েছে আমাদের কি জোয়েল ফেইনবার্গের মতে মানবাধিকার কি। জোয়েল ফেইনবার্গের মতে মানবাধিকার কি বা মানবাধিকার কাকে বলা হয়। তো আমরা এটা দেখে নেব যে অ্যান্সারটা রয়েছে আমাদের, যেটা হচ্ছে মানুষের প্রাথমিক চাহিদার উপর ভিত্তি করে গড়ে ওঠা নৈতিক দাবি। মানুষের যতগুলো প্রাথমিক চাহিদা রয়েছে সেই চাহিদার উপরে ভিত্তি করে যে নীতিটা গড়ে ওঠে বা যে নৈতিক দাবিগুলো গড়ে ওঠে সেটাকেই বলা হচ্ছে এখানে মানবাধিকার। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে তোমাদের তৃতীয় নম্বরে যে কোশ্চেনটা, সেটা হচ্ছে কি ডি বসু বা দুর্গাদাস বসু যেখানে বলা হয় দুর্গাদাস বসুর সংজ্ঞা অনুযায়ী মানবাধিকার কোন ধরনের অধিকার। ঠিক আছে, তো ডি বসুর অনুযায়ী মানবাধিকারকে কোন ধরনের অধিকার বলা হয়। তো সঠিক উত্তরটা হলো রাষ্ট্র বা সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোগ করা ন্যূনতম অধিকার। রাষ্ট্র বা সরকারি কর্তৃপক্ষ যতগুলো আছে তাদের বিরুদ্ধে যে ন্যূনতম অধিকার ভোগ করা হয় সেটাকে বলা হয়। ঠিক আছে, আচ্ছা চতুর্থ নম্বরের কোশ্চেনটা জাতিসংঘে মানবাধিকার কেন্দ্রে মানবাধিকারকে কি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ঠিক আছে, তো জাতিসংঘের যে মানবাধিকার কেন্দ্র রয়েছে সেখানে মানবাধিকারকে কি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সঠিক উত্তর হলো মানুষের সহায়তার অধিকার, যা ছাড়া অস্তিত্ব সম্ভব নয়। ঠিক আছে, মানুষের সহজাত যে অধিকারগুলো এবং যেই সহজাত অধিকার ছাড়া মানুষের অস্তিত্ব সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা 5 নম্বরের কোশ্চেনটা যে তোমাদের থাকবে সেটা হচ্ছে নগেন্দ্র সিং মানবাধিকার সম্পর্কে কি বলেছেন। ঠিক আছে, তো নগেন্দ্র সিং যিনি ছিলেন সেটা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়ের প্রাক্তন একজন বিচারপতি। তো আন্তর্জাতিক বিচারালয়ের প্রাক্তন বিচারপতি নগেন্দ্র সিং তিনি মানবাধিকার সম্পর্কে কি বলেছেন। তো সঠিক উত্তরটা আমাদের এখানে যেটা রয়েছে সেটা হলো এটি পৃথিবীর যে কোনো স্থানে নারী পুরুষের সহজাত অধিকার। পৃথিবীর যে কোনো স্থান হোক না কেন, শুধুমাত্র ভারতবর্ষ না অন্যান্য দেশের ক্ষেত্রেও নারী পুরুষদের থাকা যতগুলো সহজাত অধিকার সেই সহজাত অধিকারকে এখানে মানবাধিকার হিসেবে তিনি সংজ্ঞায়িত করেছিলেন। নেক্সট কোশ্চেনটা আছে জাতিসংঘের সাধারণ সভায় মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র কবে গৃহীত হয়। যেখানে মানবাধিকারের যে সার্বজনীন ঘোষণাপত্র সেটা কবে ঘোষিত করা হয়। তো ঘোষিত করা হয় যে উত্তরটা সেটা হলো 10 ডিসেম্বর 1948 সালে। ঠিক আছে, তো 10 ডিসেম্বর বা 10 ডিসেম্বর 1948 সালে মানবাধিকারের সার্বজনীন যে ঘোষণাপত্র সেটা প্রথম গৃহীত হয়। ঠিক আছে, 7 নম্বরে রয়েছে ভারতের কোন আইন অনুযায়ী মানবাধিকার হলো জীবন, স্বাধীনতা, সাম্য এবং মর্যাদাজনিত অধিকার। ঠিক আছে, জীবন, স্বাধীনতা, সাম্য এবং মর্যাদাজনিত অধিকার হিসেবে বলা হয়েছে সেটা হচ্ছে মানবাধিকার রক্ষা আইন 1993 সালে যেটা করা হয়েছে। ঠিক আছে, তো 1993 সালে যেটা মানবাধিকার রক্ষা আইন, সেই আইনকে এখানে জীবন, স্বাধীনতা, সমতা এবং মর্যাদাজনিত অধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। 8 নম্বরের কোশ্চেনটা হলো মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় মানবাধিকারকে কিসের মূল ভিত্তি বলা হয়েছে। মানবাধিকারকে কিসের মূল ভিত্তি বলা হয়েছে। তো এটা হলো স্বাধীনতা, ন্যায় বিচার এবং বিশ্ব শান্তি। স্বাধীনতা, ন্যায় বিচার এবং বিশ্ব শান্তি এই তিনটা বিষয়ের মূল ভিত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। 9 নম্বরে হলো জাতিসংঘ সনদে উল্লেখিত কয়েকটি উল্লেখযোগ্য মানবাধিকারের মধ্যে কোনটি অন্যতম। সনদে উল্লেখিত অনেকগুলো মানবাধিকার রয়েছে এবং তাদের মধ্যে অন্যতম কোনটি। তাদের মধ্যে অন্যতম হলো দাসত্ব থেকে মুক্তি। ঠিক আছে, তো দাসত্ব থেকে মুক্তি হলো এটা একটি অন্যতম মানবাধিকারের মধ্যে পড়ে। ঠিক আছে,
আচ্ছা, 10 নম্বর হলো মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুসারে মানুষের অন্তর্নিহিত মর্যাদা কিসের সাথে সম্পর্কিত? মানুষের যে অন্তর্নিহিত যে মর্যাদা রয়েছে সেটা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? তো সেটা হলো হস্তান্তরযোগ্য নয়। ঠিক আছে, তো মানুষের এই যে অধিকারটা রয়েছে যেটা আছে অন্তর্নিহিত মর্যাদা, এই অন্তর্নিহিত মর্যাদা কিন্তু কখনোই কাউকে হস্তান্তর করতে পারবো না। তো হস্তান্তরযোগ্য নয় এমন অধিকারের সঙ্গে সেটা যুক্ত। 11 নম্বরে রয়েছে মানবাধিকারের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ঠিক আছে, তো মানবাধিকারের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সেটা হচ্ছে জন্মগত বৈশিষ্ট্য। ঠিক আছে, মানবাধিকারের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো জন্মগত বৈশিষ্ট্য। 12 নম্বরে হলো মানবাধিকার ধারণায় মানুষের ড্যাশ একটি গুরুত্বপূর্ণ দিক। তো মানবাধিকারের ধারণায় মানুষকে কোন দিক হিসেবে বলা হয়? মানুষের একটি গুরুত্বপূর্ণ দিক হলো অন্তর্নিহিত যে মর্যাদা, এই অন্তর্নিহিত মর্যাদা হলো খুবই একটি গুরুত্বপূর্ণ দিক। নেক্সট হলো ডি বসুর মতে মানবাধিকারের প্রয়োগযোগ্যতা কোথায়? তো মানবাধিকারের প্রয়োগযোগ্যতা হলো রাষ্ট্র বা অন্যান্য সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে, রাষ্ট্র এবং অন্যান্য যতগুলো সরকারি কর্তৃপক্ষ রয়েছে তাদের বিরুদ্ধে। ঠিক আছে, নেক্সট হলো নগেন্দ্র সিং এর মতে মানবাধিকার কোন দুটি বিষয়ের উপর নির্ভরশীল নয়? কোন দুটি বিষয়ের উপর নির্ভরশীল নয়? কোশ্চেনটা একটু ধ্যান করে দেখবে। ঠিক আছে, নির্ভরশীল নয় বলেছে, তো সেটা হচ্ছে কোন স্থানের নারী পুরুষ। ঠিক আছে, তো কোন স্থানের নারী পুরুষের যে খগেন্দ্র সিং এর মতে মানবাধিকার কোন দুটি বিষয়ের উপর নির্ভরশীল নয়? তো সেটা হলো কোন স্থানের নারী বা পুরুষের উপরে কিন্তু নির্ভরশীল নয়। 15 নম্বরের কোশ্চেনটা, কোন অধিকার ছাড়া কোনো ব্যক্তি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে না? সুস্থ এবং সামাজিক জীবনযাপন করতে পারে না কোন অধিকার দ্বারা? তো এর উত্তরটা হচ্ছে মানবাধিকার। ঠিক আছে, মানবাধিকার দ্বারা কোনো ব্যক্তি কিন্তু সুস্থ জীবনযাপন করতে পারে না। আচ্ছা, তারপরে 1948 সালের মানবাধিকারের সার্বজনীন ঘোষণা কয়টি ধারা রয়েছে? যে 1948 সালে যে মানবাধিকার সার্বজনীন ঘোষণা করা হয় সেখানে কয়টি ধারা রয়েছে? তো সঠিক উত্তর হলো 30টি। ঠিক আছে, আচ্ছা, তো এটাই ছিল আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর টপিক। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে যারা তোমরা ভিডিওতে নতুন এসেছো বা এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে। অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে গুগল প্লে স্টোরে, যে অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো আজকের টপিকটা আমরা এখানেই শেষ করি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।